স্বাগত শান্ত বাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি বিপ্লব রায়হান। পথঘাট ভালো না, আমার গার্ড দেখেন গেট লাগে 3-3.5 যদি গেট হয় আমাদের ব্যবসা পজিশনে ঠিক থাকে, যেমন আমার সিকিউরিটি নেই এখন। আর এখানে বিদ্যুৎ সমস্যা একটু বেশি আছে বুঝলেন, আর রোড গার্ডে একটু সমস্যা আছে চারিদিকে। ব্রিজটার দরকার, এরপর একটা দাদাদের লিগে একটা ফেরির দরকার। বিসিকের যে কর্মকর্তা যারা আছেন তাদের আন্তরিকতার অভাব আছে, তাদের সিদ্ধান্তহীনতার এটা একটা কারণ। সিদ্ধান্ত ফ্লেক্সিবল হইতে হবে, কোথাও কোথাও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানে পাওয়ার ডেলিগেট করা থাকতে হবে। পুরনোগুলি স্বাভাবিকভাবে দীর্ঘদিনের, এগুলো কিন্তু একেবারে পাকিস্তান আমল থেকে শুরু হয়েছে, তারপরে আমাদের বাংলাদেশ স্বাধীন হলো, তারপরে স্বাভাবিকভাবেই এখানে অনেক কিছুই নষ্ট হয়ে গেছে। তো অলরেডি এগুলি কাজ চলছে, আর এই যে অবৈধভাবে যদি কেউ বাসা ভাড়া দিয়ে থাকে স্বাভাবিকভাবে এটা তারা করতে পারে না। বিপ্লব, দেশের শিল্পায়নে প্রত্যাশিত অবদান রাখতে পারেনি বিসিক শিল্পনগরী এবং দেখা গেছে যে দু একটি ছাড়া বাকিগুলো নানান সমস্যায় জর্জরিত। ঠিক এমনটি হয়েছে শম্পা, যে বিভিন্ন সুযোগ সুবিধা যেগুলো থাকার কথা ছিল সেগুলো না মেলাতে বেশ হতাশাও প্রকাশ করেছেন উদ্যোক্তারা। তবে শিল্পমন্ত্রীর বক্তব্য শুনছিলাম, তিনি বলছিলেন যে বিসিক শিল্পনগরীকে নতুন করে ঢেলে সাজানোর আশ্বাস তিনি দিয়েছেন। শান্তবাজারে এসব নিয়ে আমাদের হাতে বিস্তারিত প্রতিবেদন রয়েছে। বন্যার কারণে কারো বাড়ি ঘর থেকে বার হওয়ার পাইতেছে না, বিশুদ্ধ খাবার পানি পাইতেছে না, চতুর্দিক থেকে পানি ভাঙচুর করে আসতেছে। আমরা এখন কোথায় যাব? কিছু রান্না করে খাবো, সে রান্নার জায়গাও এই পানির জন্য তলায় গেছে। পানির এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে আমরা আসলে ক্ষয়ক্ষতির মধ্যে পড়ে যাব। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 18,76,956 জন। সারা বছরই আমাদের যে দুর্যোগ যেখানে অ্যাফেক্টেড হওয়ার সম্ভাবনা, ওইভাবে আমরা আমাদের প্রস্তুতিরা থাকি। বিপ্লব, সিলেটে বেশ কিছুদিন ধরেই বন্যা চলছে এবং এখন বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দেখা গেছে যে উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এদিকে দুর্যোগ এবং ত্রাণ প্রতিমন্ত্রী যিনি বেশ শঙ্কা প্রকাশই করেছেন বন্যা পরিস্থিতি নিয়ে, যে বন্যা চলমান রয়েছে সেটি আরও দীর্ঘায়িত হতে পারে বলে তিনি শঙ্কা প্রকাশ করেছেন। শান্তবাজারে এ নিয়েও আমাদের হাতে রয়েছে প্রতিবেদন। তবে শুরুতেই বিসিক শিল্পনগরীর হালচাল প্রসঙ্গ। বিপ্লব, শুরুতেই আমরা বলছিলাম বিসিক শিল্পনগরীর কথা এবং দেখা যাচ্ছে যে স্বাধীনতার অর্ধশত বছর পার হওয়ার পরেও বিসিক শিল্পনগরীর অবস্থা অনেকটাই রুগ্ন এবং ব্যবসায়ীরা এক্ষেত্রে দাবি করছেন তারা আসলে নিজ উদ্যোগে ব্যবসা করে যাচ্ছেন। তবে শম্পা, অর্থনীতিবিদরা কিছু পরামর্শ দিচ্ছে যে সহজ শর্তে যদি ঋণ দেওয়া যায়, পাশাপাশি সরাসরি যদি রপ্তানির সুযোগ সৃষ্টি করা যায় এবং নির্ধারিত যে প্লটগুলো রয়েছে সে শতভাগ নিশ্চিত করা যায় প্লট বরাদ্দ, সেক্ষেত্রে এই শিল্পনগরী দেশের অর্থনীতির অন্যতম চাবিকাঠি হতে পারে। তবে শিল্পমন্ত্রী বক্তব্যের কথা আমরা শুরুতে বলছিলাম, তিনি কিন্তু আশ্বাস দিচ্ছেন যে এই শিল্পনগরীকে নতুন করে সাজানো হবে। সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু, ইমন চৌধুরী এবং সিউল আহমেদের যৌথ প্রতিবেদন আমাদের হাতে রয়েছে, দেখে আসি। গলিত লোহার তরল নিয়ে শ্রমিকদের বিরামহীন ছোটাছুটি। ছাঁচে ঢালা গলিত লোহা নির্দিষ্ট সময়ের অপেক্ষা, রূপ নেয় লাইলার পিস্টনের মতো বিভিন্ন কৃষি যন্ত্রাংশের আকৃতি। আর এমন দৃশ্য নিত্যদিনের। বলছিলাম বগুড়া বিসিক শিল্পনগরীর কথা। এখানে উৎপাদনে আছে 48টি প্রকৌশল শিল্প, যেখান থেকে পূরণ হচ্ছে দেশের মোট চাহিদা 70% কৃষি যন্ত্রাংশ। প্রকৌশল শিল্পসহ সর্বমোট 90টি শিল্প ইউনিট থেকে 2,400 কোটি টাকা ছাড়িয়েছে বার্ষিক উৎপাদন, যেখান থেকে সরকারের রাজস্ব 170 কোটি 35 লাখ টাকা। প্রতিষ্ঠার পর 1983 সালে বগুড়া শিল্পনগরী সম্প্রসারণ হয়। চাহিদা থাকলেও এরপর আর কলেবর বাড়েনি। তবে বগুড়ায় দ্বিতীয় বিসিক শিল্প পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব একনেকে ঝুলে আছে দীর্ঘদিন। বগুড়ায় আপনি দক্ষ লেবার আছে, শ্রমিক পাবেন, দক্ষ উদ্যোক্তা আছে, যেটা আপনি অনেক এলাকায় এটা পাবেন না। আমাদের এখানে যে পরিমাণ সম্ভাবনাময় বা প্রতিষ্ঠিত বা সফল উদ্যোক্তা আছে তাদেরকে আমরা চাহিদা মোতাবেক প্লট দিতে পারছি না। বগুড়া বিসিকে উৎপাদিত পণ্য দেশে বাজারজাত করা হলেও বিদেশের বাজারে খুব একটা জায়গা করতে পারেনি এখনো।
গত অর্থ বছরে শুধু ঔষধ রপ্তানি থেকে এসেছে 7 কোটি টাকা, আর ভারতে সেন্ট্রিফিউগাল পাম্প রপ্তানি করে আয় 4 কোটি 20 লাখ টাকা। তবে এখনও উৎপাদিত বিভিন্ন যানবাহনের ফিল্টার বিভিন্ন দেশে সুনাম অর্জন করলেও নানা কারণে রপ্তানি এখন বন্ধ। এই মালগুলোর মার্কেট আপনার ইউরোপ কান্ট্রিতে ব্যাপক মার্কেট, এটা যে মার্কেটটা ধরেন দখল করে আছে ইন্ডিয়া। আমরা যদি শুরু করি তা আশা করি আমাদের পিছু আসতে হবে না, এবং এখানে আমাদেরকে সরকারকেও নজর দিতে হবে, এবং যেহেতু রপ্তানি উন্নয়ন ব্যুরো এটাই নিয়েই আসেন, তাহলে এই ইনফরমেশনগুলো আমাদেরকে দিতে হবে। তারা আমাদের জানতে পারবে যে রপ্তানি ব্যুরোর এই নির্দেশ আছে, বা এইভাবে এগেলে ভালো হবে, এইভাবে এগেলে খারাপ হবে, কাজে সেইভাবে যেভাবে এগেলে ভালো হবে সেইভাবে আপনারা এগোন। বিসিক আমাদের পরামর্শ দিতে। উদ্যোক্তারা বলছেন, বিদেশে বিসিকে উৎপাদিত এসব পণ্যের বাজার ধরার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যায় পড়তে হয় তথ্য ঘাটতি নিয়ে। সেক্ষেত্রে বিসিক এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর মধ্যে একটি সমন্বয় এখন অনেক বেশি জরুরি। এবার দেখা যাক উপকূলীয় অঞ্চলের বিসিকগুলোর কি অবস্থা। অর্থনীতির ভিত মজবুতকরণের মধ্য দিয়ে সন্ধ্যা নদীর জনপদ আলোকিত হবে। স্বরূপকাঠিতে যখন বিসিক শিল্পনগরী গড়ে ওঠে, প্রত্যাশাটা এমনই ছিল। তবে পিরোজপুরে বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠার ৬২ বছর পরেও সেই প্রত্যাশা ঘুরে বাড়ি। অর্থনীতিতে গতি আনা তো দূরের কথা, ৮৬ বিঘা শিল্পনগরী জুড়ে এখন শুধুই হতাশার ছাপ। বিসিক শিল্পনগরীতে নির্দিষ্ট সীমানা প্রাচীর না থাকায় বহিরাগতদের অবাধ চলাফেরার কারণেই প্রায়ই ঘটছে চুরি ডাকাতি। অকার্যকর ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই পোহাতে হয় দুর্ভোগ। এছাড়া জলাবদ্ধতা, বিশুদ্ধ পানি সংকট ও যোগাযোগের অসুবিধা সহ নানামুখী সংকটে জর্জরিত পিরোজপুর জেলার একমাত্র শিল্পনগরীটি। এই পথঘাট ভালো না, আমার গার্ড দেখেন গেট লাগে 3-3টা যদি গেট হয় আমাদের ব্যবসা পজিশনে ঠিক থাকে, যেমন আমার সিকিউরিটি নেই এখন। আর এখানে বিদ্যুৎ সমস্যা একটু বেশি আছে বুঝলেন, আর রোড গার্ডে একটু সমস্যা আছে চারিদিকে। ব্রিজটার দরকার, এরপর একটা দাদাদের লিগে একটা ফেরির দরকার। 4 ক্যাটাগরির 169টি প্লট বরাদ্দ নিয়েছে 110টি ব্যবসায়ী প্রতিষ্ঠান, যেখানে কাগজে কলমে 99টি প্রতিষ্ঠান উৎপাদনে থাকলেও বাস্তবে খালি পড়ে আছে বেশিরভাগ প্লট। কোনো প্লটে কারখানার নামে সাইনবোর্ড ঝুলিয়ে রাখলেও বাস্তবে নেই কোনো কার্যক্রম। আমাদের আরডি মহোদয় ইতিমধ্যেই বিসিক শিল্পনগরী স্বরূপকাঠিতে পরিদর্শন করেছেন, এবং আমরা বিসিকের কর্মকর্তারা ওনাকে এই বিষয়গুলো জানাইছি। 24-25 অর্থ বছরে ধাপে ধাপে এই বিষয়গুলো সমস্যার সমাধান করা হবে। সন্ধ্যা নদীর চারপাশ ঘিরে তৈরি হয়েছে এই বিসিক শিল্পনগরী। এই নগরীতে যেমন নেই সড়ক যোগাযোগ ব্যবস্থা, তেমনি অনুন্নত নৌ যোগাযোগ ব্যবস্থার কারণে এখানকার উৎপাদিত পণ্য পরিবহনে বিপাকে পড়ছেন ব্যবসায়ীরা। স্বরূপকাঠিতে বিসিক শিল্পনগরীতে বনজ শিল্প উৎপাদনে 50টি প্রতিষ্ঠান, পাট ও পাটজাত উৎপাদনে 23টি প্রতিষ্ঠান, ঔষধ ও রসায়নে 6টি প্রতিষ্ঠান ও কাঁচা সিরামিক উৎপাদনে 3টি সহ বিভিন্ন শিল্পে মোট 99টি প্রতিষ্ঠান বিভিন্ন পণ্য উৎপাদন করছে। বিসিকের তথ্য অনুযায়ী বছরে 150 কোটি টাকার বেশি পণ্য বিক্রি হয় স্বরূপকাঠি শিল্পনগরী থেকে। পিরোজপুরে 12 লাখ মানুষ, এত চমৎকার একটা ভৌগোলিক অবস্থান থাকা সত্ত্বেও পিরোজপুরে কোনো মাঝারি ধরনের শিল্প কলকারখানাও নেই, আর বৃহৎ কোনো শিল্প কলকারখানা তো নেই। এখন যেটা দরকার পিরোজপুরে সেটা হলো একটা বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা একটা এক্সপোর্ট প্রসেসিং জোন, ইপিজেড করা। এই 3টি সড়কের চিত্র ঢাকা জেলার 3টি বিসিক শিল্পনগরী। অবশ্য সড়ক চিত্রের সাথে মিল নেই বিসিক শিল্পনগরীর ভিতরে কার্যক্রমের। 1991 সালে প্রতিষ্ঠিত হয় নারায়ণগঞ্জের ফতুল্লায় হোসিয়ারি বিসিক শিল্পনগরী, যেখানে কর্মসংস্থান হয়েছে সর্বোচ্চ 2 লাখ মানুষের। 58.52 একর জমির এই শিল্পনগরীতে শিল্প প্লটের সংখ্যা 741টি, বরাদ্দ দেওয়া হয়েছে 740টি। প্রায় বেশিরভাগ শিল্প ইউনিটই কার্যকর ভূমিকা পালন করছে। বিসিক শিল্পনগরীর বার্ষিক প্রতিবেদনের তথ্য মতে 2022-23 অর্থ বছরে শিল্প কারখানা থেকে উৎপাদিত পণ্যের বিক্রয় মূল্য প্রায় 64,000 কোটি টাকা, আর 934টি রপ্তানিমুখী শিল্প কারখানা থেকে প্রায় 33,000 কোটি টাকার পণ্যের রপ্তানি করা হয়। বিসিকের শিল্পনগরী থেকে 4,900 কোটি টাকার শুল্ক, কর, ভ্যাট ইত্যাদি সরকারের কোষাগারে জমা হয়। এসব কিছুর মাঝেও উদ্যোক্তা ও ব্যবসায়ীদের রয়েছে বেশ কিছু সমস্যা। তাদের দাবি, নিজ উদ্যোগেই রপ্তানি করছেন তারা। এক্ষেত্রে বিসিকের ভূমিকা নেই বললেই চলে। বিসিকের যে কর্মকর্তা যারা আছেন তাদের আন্তরিকতার অভাব আছে, তাদের সিদ্ধান্তহীনতার এটা একটা কারণ। সিদ্ধান্ত নিতে অনেক বিলম্ব করে। বিসিক কিন্তু ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য এটা একটা ভালো উদ্যোগ, কিন্তু এটার মধ্যে এত জটিলতা তৈরি করে রাখলে তাহলে এটা হবে না। সিদ্ধান্ত ফ্লেক্সিবল হইতে হবে। কোথাও
সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানে পাওয়ার ডেলিগেট করা থাকতে হবে। অর্থনীতিবিদরা বলছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সাথে বিসিকের যোগাযোগের অভাব লক্ষণীয়, যার প্রভাব পড়ছে অর্থনীতিতে। পোশাক শিল্প এবং প্রবাসী শ্রমিকদের আয়, এই দুটোকে যদি আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 3 নম্বর অবশ্যই ক্ষুদ্র এবং কুটির শিল্প, এবং এটার যে বড় ধরনের পোটেনশিয়াল সেটাকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারছি না। ছোটখাটো ব্যবসা যারা, তাদেরকে ঋণের ক্ষেত্রে সুদের হার খুব কম রাখতে পারি। ছোটখাটো নীতির পরিবর্তন এবং ছোট অর্থায়ন এবং ছোটখাটো প্রণোদনার মাধ্যমে কিন্তু বড় ধরনের একটা অর্থনীতিকে চাঙ্গা করা এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার কাজটা করা যায়। বঙ্গবন্ধুর হাতে গড়া প্রতিষ্ঠান বিসিক উদ্যোক্তা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্বপ্নের সোনার বাংলাদেশ গড়াই ছিল এর প্রধান লক্ষ্য। তবে ঢাকার বাইরের বিসিক শিল্পনগরীর যে রুগ্ন চিত্র আমরা দেখতে পেলাম, ঢাকা বিভাগের ভিতরে যে 22টি বিসিক শিল্পনগরী রয়েছে সেগুলোতে শতভাগ কাজ করার চেষ্টা চলছে। তবে সেখানকার ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা ও ব্যবসায়ীরা বলছেন ঠিক এরকমই অবকাঠামোগত বেশ কিছু সমস্যা এখনো রয়ে গেছে। নারায়ণগঞ্জে রেসিডেন্সিয়াল জোন এবং ইন্ডাস্ট্রিয়াল জোন সব মনে হচ্ছে যেন এক হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে কি আমি মনে করি হেলথ রিস্কের মধ্যে থাকে। এগুলো বেশিরভাগই কিন্তু নতুন রাস্তা হয়ে আসছে, এবং আরও যেগুলো হচ্ছে কি ভিতরের যে অ্যাপ্রোচ রোডগুলো আছে সেগুলো একটু হয়ে আছে, সেগুলো আমরা করে ফেলবো, কিছুদিনের মধ্যে করে ফেলবো। নেক্সট অর্থ বছরে আমাদের ভালো একটা বাজেট দিবে, এটা আমাদের চেয়ারম্যান স্যার ডেকে আমাদের চিফ ইঞ্জিনিয়ার স্যারকে বলেছেন, উনি এসে দেখে গেছেন। 1957 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই ইপসিক, যা বর্তমান বিসিক প্রতিষ্ঠা লাভ করে, যার মূল উদ্দেশ্য ছিল দেশ জুড়ে নতুন নতুন শিল্প গড়ে তোলা। তবে স্বাধীনতার এত বছর পরেও অবহেলিত বেশিরভাগ বিসিক শিল্পনগরী। অপ্রতুল বরাদ্দ সংকটের মূল কারণ বলছেন বিসিক কর্মকর্তারা। তবে আগের যে কোনো সময়ের চেয়ে বিসিকের কার্যক্ষমতা অনেক বেশি বলে দাবি বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশনের। এই বছর আমরা ধরেন প্রায় 50টার মতো বিসিক আমরা মেরামত করে ফেলতেছি। প্লট অ্যালটমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট পলিসি 2023 এটা তৈরি করা হয়েছে। এখন যদি কেউ ডিউ টাইমে যদি না করতে পারে, আমরা এগুলো বাতিল করে নতুন করে উদ্যোক্তাদের চেষ্টা করছি। আমাদের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বা ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে যাতে আমরা এটা মানুষের দূরগড়ায় পৌঁছে দিতে পারি, এবং এক্সপোর্টেও বাইরের দেশের সাথেই করতে আমরা এগুলো এটা লিঙ্কেজ করে দিচ্ছি। এখন শিল্পমন্ত্রীর আশ্বাস, বিসিককে নতুন করে সাজানোর পরিকল্পনা করছে সরকার। ওল্ড যেগুলো আছে পুরনো, যেগুলোতে ইন্ডাস্ট্রি হয়ে গেছে কিছু কিছু জায়গায়, সেগুলি রাস্তাঘাট বর্তমান অবস্থা, এগুলি এরপর আর ডেভেলপমেন্ট সেভাবে হয় নাই। আমরা এক্সটেনশনও যাচ্ছি, ফেজ 1-এ যে জায়গা পাচ্ছি, কেন পুরনোগুলি স্বাভাবিকভাবে দীর্ঘদিনের, এগুলো কিন্তু একেবারে পাকিস্তান আমল থেকে শুরু হয়েছে, তারপরে আমাদের বাংলাদেশ স্বাধীন হলো, তারপরে স্বাভাবিকভাবেই এখানে অনেক কিছুই নষ্ট হয়ে গেছে এবং এগুলি দরকার আমাদের। আমরা মনে করছি যে অতি সত্বর এগুলিকে যেত, অলরেডি এগুলি কাজ চলছে। আর এই যে অবৈধভাবে যদি কেউ বাসা ভাড়া দিয়ে থাকে, স্বাভাবিকভাবে এটা তারা করতে পারে না, এটা নীতির সুস্পষ্ট লঙ্ঘন। পরিবেশ বান্ধব ও পরিকল্পিত শিল্পায়নের মাধ্যমে বিসিকে কর্মসংস্থানের সৃষ্টি করে বেকারত্ব দূরীকরণ সম্ভব মনে করেন সংশ্লিষ্টরা। পিরোজপুর সহ দক্ষিণ অঞ্চলের বিসিক শিল্পনগরীতে এখনো লাগেনি আধুনিকতার ছোঁয়া। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুতের ঘাটতি ও নিরাপত্তার অভাবে দিন দিন পিছিয়ে পড়ছেন এই নগরীর ব্যবসায়ীরা। সংশ্লিষ্টদের দাবি, এই খাতে বিনিয়োগ আরো বাড়ানো গেলে ঘুরে দাঁড়াবে শিল্পনগরীর ব্যবসায়ীরা। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ এবং কর্মসংস্থান সৃষ্টিসহ বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠার সকল লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে সংকটগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে এখান থেকে আগামীতে অর্থনীতির চাকায় আরও বেশি গতি সঞ্চার করা সম্ভব হবে বলে মনে করেন উদ্যোক্তারা। রূপকল্প 2041 বাস্তবায়নে বাংলাদেশের ক্ষুদ্র কুটির শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেক্ষেত্রে বিসিককে কার্যকরী ভূমিকা রাখতে হবে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। অবরাদ্দকৃত যে সকল প্লটগুলো রয়েছে সেগুলোর শতভাগ বরাদ্দ নিশ্চিত করা, মামলাগুলোর নিষ্পত্তি করা, সিটিপি ও ইটিপি শতভাগ কার্যক্ষমতা তৈরি করা এবং যে সকল সমস্যাগুলো রয়েছে এগুলি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিসিকের সামনে। তবে সেই চ্যালেঞ্জ যদি উতরে যেতে পারে, তাহলে পরিবেশ বান্ধব, শিল্প সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব, যা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিপ্লব,
সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু ঠিক উল্টো চিত্র দেশের উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চলে। দেখা যাচ্ছে যে এখানে বেশ কয়েকটি নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে বইছে। আমরা যদি বলি যমুনা, ব্রহ্মপুত্র, ঘাঘট এবং দুধকুমার নদীর পানি বইছে বিপদ সীমার ওপর দিয়ে। শম্পা, এতে গাইবান্ধা, কুড়িগ্রাম, জামালপুর এবং সিরাজগঞ্জের 5.5 লাখের বেশি মানুষ কিন্তু এই মুহূর্তে পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছে। তবে দুর্যোগ প্রতিমন্ত্রী শঙ্কা প্রকাশ করেছেন এই চলমান বন্যা পরিস্থিতি নিয়ে। তিনি শঙ্কা প্রকাশ করে জানিয়েছেন যে এই বন্যা পরিস্থিতি কিছুটা দীর্ঘায়িত হতে পারে। সহকর্মী শামীমা রহমান শাম্মীর একটি প্রতিবেদন হাতে রয়েছে, দেখে আসি। গত 4 দিন ধরে থই থই পানিতে তলিয়ে আছে গাইবান্ধা সদর, ফুলছড়ি ও সুন্দরগঞ্জ উপজেলা। বানের জলে ভাসছে 165টি চর, দ্বীপচরের প্রায় 2.5 লাখ মানুষ। ঘরবাড়ি ছেড়ে গবাদি পশু আর আসবাবপত্র নিয়ে অনেকেই জীবন বাঁচাতে ছুটছেন আশ্রয় কেন্দ্রের দিকে। বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হয় তৈরি হয়েছে খাবার সহ বিশুদ্ধ পানির সংকট। সীমাহীন ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। ফুলছড়ি পয়েন্টে যমুনার পানি বাড়ায় তলিয়ে যাচ্ছে রাস্তাঘাট, ঘরবাড়ি। ডুবেছে 3162 হেক্টর ফসলি জমি। সবথেকে বেশি বিপর্যয়ের মুখে পড়েছে শিক্ষা ব্যবস্থা। পাঠদান বন্ধ রয়েছে 91টি প্রাথমিক বিদ্যালয় সহ 110টির বেশি শিক্ষা প্রতিষ্ঠানে। এরই মধ্যে 7টি বিদ্যালয় বিলীন হয়েছে নদীগর্ভে। আমরা এখানে সঠিকভাবে যোগাযোগ রাখতে পারতেছি না মানুষের সাথে। আমাদের গরু, পশু পাখি, অন্যান্য যারা প্রাণী সম্পদ আছে, আমরা খুব অসহায়ের মধ্যে আছে এইগুলো নিয়ে। উপরে থেকে বৃষ্টি, এদিকে নিচে থেকে পানি, বাড়িঘর ভাঙলে তো খড়ি কাঠ কইতে হয়, সব ভিজা, খাওয়ার কোনো ব্যবস্থা নেই। এখানে মনে করেন বন্যা হলে গেলে আমাদের চলাফেরা খুব সমস্যা হয়ে যায়, বুঝছেন। চলাফেরার কারণে মনে করেন মানুষ কত বাড়ি ঘর ধোয়ার ভাসিয়া গেতেছে, কত বাড়ি ঘর মনে করেন যে ডাইবা গেতেছে, কত গরু বাছুর ভাসিয়া গেতেছে। নদীর যে স্থায়ী বাঁধ এখনো নির্মিত হয়নি, যার জন্য এই চরাঞ্চলের মানুষের বন্যার সময় প্রতি বছর এই দুর্ভোগটা পোহাতে হয়। বন্যার পানিতে এখনও তলিয়ে আছে জামালপুরের দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, ইসলামপুর, মেলান্দাহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ি উপজেলা। 1.5 লাখ মানুষ দিন কাটাচ্ছেন পানিবন্দী অবস্থায়। তলিয়ে আছে বসতভিটা, হাটবাজার, রাস্তাঘাট, 140টি শিক্ষা প্রতিষ্ঠান সহ হেক্টরের পর হেক্টর ফসলি জমি। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 7টি ইউনিয়নে। বন্যার কারণে কারো বাড়ি ঘর থেকে বার হওয়ার পাইতেছে না, বিশুদ্ধ খাবার পানি পাইতেছে না। পানি ডুবে আমরা থাকি, ঘর থেকে বাড়াবার পাই না, রাস্তাঘাটে পানি, ঘরের পানি। যেগুলা বেচার মতো সুযোগ আছে, আমি বিক্রি করার চেষ্টা করতেছি, কিন্তু যারা কিনবে তারা তো আমার কাছে আসতে পারতেছে না। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বাড়ছে দ্রুত গতিতে। তলিয়ে গেছে সিরাজগঞ্জ সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালি, শাহজাদপুরের নদী তীরবর্তী এলাকা। পানিবন্দী 1.5 লাখের বেশি মানুষ। ভেসে গেছে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের রাস্তাঘাট, বসত বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান। সেই সঙ্গে বাড়তি ভোগান্তি তৈরি করেছে নদী ভাঙন। বিগত 1 সপ্তাহ ধরে আমরা খুবই অসুবিধায় আছি, খাই না খাই খুব অঘটনের দিন আমাদের যাচ্ছে। পানির কারণে আমাদের বাচ্চা কাচ্চা, আবার এই যে কাজকর্ম ইত্যাদি অনেক কিছু আমাদের মনে করেন যেন অসুবিধা হয়ে গেছে। 1 সপ্তাহ হলো পানি হয়েছে, এখন আমাদের কামাই কাজি নাই, আমরা এখন চলে মুশকিল। ব্রহ্মপুত্র নদের পানি আপাতত না বাড়লেও দ্রুত গতিতে বাড়ছে দুধকুমার নদীর পানি, যাতে কুড়িগ্রামে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বানের পানির সঙ্গে যুদ্ধ করে জীবন কাটাচ্ছেন জেলার 44টি ইউনিয়নের প্রায় 30,000 পরিবার। পানি থেকে বাঁচতে 26টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন কয়েক হাজার মানুষ। অনেকে আবার ঝুঁকি নিয়ে রাত কাটাচ্ছেন নৌকায়। এদিকে 5580 হেক্টর ফসলি জমি তলিয়ে আছে পানিতে। আমার বাড়িতে পানি প্রায় 6 দিন হল, স্কুলের ফিল আমরা 4 দিন ধরে আছি। কাজবদ্ধ হয়েছে, পানি আসে থেকে কাজবদ্ধ, বেকার বাড়িতে বসে আছি। কালকে 10 কেজি চাউল দিছে, খাচ্ছি। জায়গায় জায়গায় ঘর উঠে আসতেছি, থাকার কোনো আশ্রয় নাই। আমরা স্কুলে এসে উঠে আসছি, খাওয়ার কোনো ব্যবস্থা নাই। এদিকে বন্যা পরিস্থিতি নিয়ে আপাতত কোনো সুখবর নেই আবহাওয়া অধিদপ্তরের কাছে। চলমান বন্যা আরও দীর্ঘস্থায়ী হওয়ার পাশাপাশি অল্প সময়ের মধ্যে নতুন করে বন্যার শঙ্কার কথা জানিয়েছে দুর্যোগ প্রতিমন্ত্রী। কোন এলাকায় বন্যা হইতে পারে, কোন এলাকায় ভূমিধস হইতে পারে, কোন এলাকায় বজ্র বিদ্যুতের সম্ভাবনা, এগুলি কিন্তু আমাদের মন্ত্রণালয়ের আগে থেকে এগুলি গবেষণালব্ধ তথ্য আছে। ওই যে তথ্যের উপর ভিত্তি করে সারা বছরই আমাদের এই প্রস্তুতিটা থাকে, এবং সেভাবে যখন যেটা এফেক্টেড, যে দুর্যোগ যেখানে এফেক্টেড হওয়ার সম্ভাবনা, ওইভাবে আমরা আমাদের প্রস্তুতিটা থাকে। এদিকে পানিবন্দী অবস্থা থেকে মুক্তি মিলেছে সুনামগঞ্জের নিম্নাঞ্চলের বানভাসী মানুষের। ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি কম থাকায় সুরমা, কুশিয়ালা, চেলা, চলতি ও বৌলাই নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
শামীমা রহমান শাম্মী, এখন। বিপ্লব, আমরা বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম। এবারে দেশের বন্যা পরিস্থিতির সবশেষ অবস্থা জানাবো আমাদের দর্শকদের, তবে তার আগে একটু দেখে নিতে চাই বন্যা পূর্বাভাস কেন্দ্রের যে ওয়েবসাইট আছে সেখানে দেখতে চাই আমরা কোন কোন নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। আমরা যদি আমাদের স্ক্রিনের দিকে তাকাই সেখানে আমরা 5টি পয়েন্ট দেখতে পাচ্ছি যেখানে বিপদসীমার ওপর দিয়ে পানি বইছে। এর মধ্যে একটি হচ্ছে সুরমা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। এটি সিলেট বিভাগের সিলেট জেলার কানাইঘাট এলাকা এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আজকে দুপুরের পর এই পূর্বাভাসটি রেকর্ড করা হয়েছে এবং এখানে বলা হচ্ছে যে বিপদসীমার বেশ খানিকটা উপর দিয়েই এই সুরমা নদীর পানি প্রবাহিত হচ্ছে। এরপরে যদি আমরা দেখি, এরপরে আমরা আরও একটি পয়েন্ট দেখব, সেটি হচ্ছে অমলশীত পয়েন্ট এবং এটি কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এটিও সিলেট জেলার মধ্যে পড়েছে, পাশাপাশি সিলেট বিভাগের অন্তর্ভুক্ত এই নদীটি। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। যেই পূর্বাভাস আমরা আজকে দুপুর নাগাদ পেয়েছি বন্যা সতর্কীকরণ কেন্দ্র থেকে। আমার কাছে 3টি তথ্য রয়েছে শম্পা। আমি পানির পয়েন্টগুলো দেখতে পাচ্ছি যেগুলো মূলত গোলাপি আকারে দেখা যাচ্ছে। শুরুতে বাহাদুরাবাদ পয়েন্ট যেটি আমরা দেখতে পাচ্ছি, যেটি যমুনা এবং ব্রহ্মপুত্র নদী বইছে এবং যেটি পড়েছে ঢাকা বিভাগের মধ্যে এবং জেলা জামালপুর, উপজেলা ইসলামপুর, ইউনিয়ন কুলকান্দির মধ্যে পড়েছে। আমরা এটা দেখতে পাচ্ছি যে এটার নদীর যে পানির যে উচ্চতা কিছুটা বেড়েছে এবং বেড়ে বিপদসীমার উপর দিয়ে বইছে। আমরা পরবর্তী নদীর পয়েন্টটি যদি আমরা জানতে চাই, সারিয়াকান্দি পয়েন্টে যেটি বইছে যমুনা নদী এবং যেটি রাজশাহীর মধ্যে পড়েছে বিভাগের মধ্যে এবং জেলার অন্তর্গত বগুড়া জেলার মধ্যে, যেটি উপজেলা সারিয়াকান্দি এবং ইউনিয়ন সারিয়াকান্দির মধ্যেই পড়ছে এবং পানির সমতল আমরা দেখতে পাচ্ছি যে 16.83, যেটি রেকর্ড করা হয়েছে সবশেষ 6 জুলাই 2024 দুপুর 2টার সময়। এবং পরবর্তী পয়েন্টে যেটি আমরা জানাতে চাই যে কোন পয়েন্টে বিপদসীমার উপরে বইছে, সেটিও সিরাজগঞ্জে যমুনা নদীর পানি এবং বিভাগ রাজশাহীর মধ্যে পড়েছে, জেলা সিরাজগঞ্জ, উপজেলা সিরাজগঞ্জ এবং পৌরসভা ইউনিয়ন হচ্ছে সিরাজগঞ্জের মধ্যে পড়েছে। এবং আমরা সবশেষ তথ্যটি রেকর্ড করা হয়েছে দুপুর 2টা নাগাদ এবং বিপদসীমার উপরে কিছুটা উপরে বইছে এখানকার পয়েন্টের পানি, যেটা আমরা দেখলাম শম্পা। বিপ্লব, আমরা বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম, এবারে পরবর্তী প্রসঙ্গে চলে যেতে চাই। আজকের শিশুরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর, সবাইকে সেভাবেই প্রস্তুত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে নিজ সংসদীয় আসন টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করে একথা বলেন তিনি। এ সময় এসো বঙ্গবন্ধুকে জানি বইয়ের উন্মোচন করে সরকার প্রধান আরও অনেক বিষয় নিয়ে কথা বলেন। টুঙ্গিপাড়া থেকে এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী দেবরাজ দেব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপালগঞ্জ সফরের দ্বিতীয় দিনের সকালেই চলে যান সেই স্মৃতি বিজড়িত স্কুলে। শনিবার সকাল 10টায় স্কুলে পৌঁছানোর পর তাকে স্বাগত জানায় 2 ক্ষুদে শিক্ষার্থী। তাদের নিয়ে বঙ্গবন্ধু কন্যা সরাসরি চলে যায় উদ্বোধনী মঞ্চে, যেখানে তিনি শিশুদের সাথে নিয়ে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন। এরপরই কর্নার ঘুরে দেখেন সরকার প্রধান। এ সময় তিনি শিশুদের উদ্দেশ্যে কথা বলেন আজকের শিশুরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশের কারিগর। একদিন চাঁদেও যেতে হবে, সেইভাবে নিজেদের প্রস্তুতি নিতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী। নিজের জীবনের কোনো সুখ সুবিধা কিছু দেখেননি, শুধু একটাই ছিল এদেশের মানুষকে কিভাবে এই দারিদ্র্যের হাত থেকে মুক্তি দেবেন, কিভাবে একটা উন্নত জীবন দেবেন এবং ছোট্ট শিশুরা জন্য একটা সুন্দর জীবন পায়, সেটাই ওনার জীবনের লক্ষ্য। ছোট্ট সোনামণি, তোমাদের জন্য তো আশীর্বাদ রইল, তোমার লেখাপড়া শিখে বড় হও, কারণ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। সেই বাংলাদেশে তো তোমরাই হবে আসল স্মার্ট, যা দেশ চালাবে, তাই না? তোমাদের মাঝ থেকে হয়ে আসবে আমার তো প্রধানমন্ত্রী, মন্ত্রী, বড় বড় জায়গায় যাবে, গবেষণা করবে, বিজ্ঞানী হবে। আমরা একসময় চাঁদেও যাব, কোনো চিন্তা নাই। কাজে সবাইকে সেই এখন থেকে সেভাবে প্রস্তুতি নিতে হবে, পড়াশোনা করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির দুর্ভাগ্য 75-এর পর ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছে। মানুষের জানা উচিত কিভাবে স্বাধীনতা এসেছে, কিভাবে আমরা স্বাধীন হলাম, আর স্বাধীনতার পরেও আমাদের যে কাজগুলি সেগুলো আমাদের জানতে হবে। কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ছোটবেলা থেকে কিন্তু সাধারণ মানুষের জন্য কাজ করতেন এবং ওরা একটা মানুষের প্রতি একটা আলাদা দরদ ছিল এবং দেখতেন যে দেশের মানুষ খাবার পায় না, পরনের ছিন্ন কাপড়, থাকার জায়গা নেই, চিকিৎসা পেত না, এটা ওনাকে খুব ব্যথিত করত। সেই জন্য বোধহয় ছোটবেলা থেকে উনি বড় হয়েছিলেন এবং এরপর থেকে মানুষের জন্যই তিনি কাজ করতেন।
নিজের জীবনের কোনো সুখ সুবিধা কিচ্ছু দেখেননি, শুধু একটাই ছিল এদেশের মানুষকে কীভাবে এই দারিদ্র্যের হাত থেকে মুক্তি দেবেন, কীভাবে একটা উন্নত জীবন দেবেন এবং ছোট্ট শিশুরা যেন একটা সুন্দর জীবন পায়, সেটাই ওনার জীবনের লক্ষ্য। এরপর এসো বঙ্গবন্ধুকে জানি নামের ফটো অ্যালবামের মোড়ক উন্মোচন করেন তিনি। গিমাডাঙ্গা স্কুল থেকে সরাসরি প্রধানমন্ত্রী যান টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপারমার্কেটে। সেখানে পৌঁছানো মাত্র তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। 2023 সালে 36 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মার্কেট নানা কাজে ব্যবহৃত হবে, গ্রাম হবে শহর, সেই ধারণা থেকেই বাণিজ্যিক এই ভবন পরিদর্শন করেন সরকার প্রধান। দেবরাজ দেব, এখন টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। সন্ধ্যাবাজারে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম, দেখছেন সন্ধ্যাবাজার। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে রোববার থেকে সারা দেশে বাংলাদেশ ব্লকেট কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে শাহবাগে ঘোষণা দিয়ে তা পালনে দেশের সব শিক্ষার্থী অভিভাবকদের আহ্বান জানান আন্দোলনের সমন্বয়ক। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবার ঘোষণা দেন আন্দোলনকারীরা। বিস্তারিত রকিবুল রাহাতের প্রতিবেদনে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলের ঘোষণা ছিল আগেই। তাতে সাড়া দিয়ে বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন কোটা পদ্ধতি বিলুপ্তির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে নীলক্ষেত, ইডেন কলেজ, পলাশী, বুয়েট, টিএসসি হয়ে শিক্ষার্থীরা আসেন শাহবাগ চত্বরে। সড়ক অবরোধ করে দাবির পক্ষে স্লোগান তোলেন শিক্ষার্থীরা। 2018 সালে জারি হওয়া কোটা পুনর্বহালের দাবি করেন তারা। জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কর্মসূচি চলবে। আমাদের দাবি যে হাইকোর্টের এই রায় প্রত্যাহার করে নিতে হবে এবং আমাদের যে 18 যে পরিপত্র সেটা পুনর্বহাল করতে হবে। এখানে যত মানুষের উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণটাই স্বতঃস্ফূর্ত একটা অংশগ্রহণ। আমরা রাজপথে নেমেছি, রাজপথেই থাকবো যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের অধিকার ঠিকমতো বুঝে পাচ্ছি। একই দাবিতে চট্টগ্রাম নগরীর 16 শহর রেল লাইন ও 2 নম্বর গেট মোড় এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। কোটা প্রথা নামে একটা বৈষম্য সৃষ্টি করা হয়েছে, এই বৈষম্য থেকে আমরা মুক্তি চাই। প্রথম দ্বিতীয় শ্রেণী না, সবকিছুতেই কোটা সংস্থা চাই আমরা। আমাদের আন্দোলন চলতেই থাকবে যতদিন আমাদের দাবি মেনে নেয় ততদিন। রবিবার বিকাল 3টা থেকে সারা দেশের সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসবেন এবং বাংলা পকেট কর্মসূচিকে সফল করবেন এবং যারা ঢাকার বাইরে শিক্ষার্থীরা আসেন তারা জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়ে মহাসড়কগুলো অবরোধ করবেন। এছাড়াও সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি পালনের আহ্বান আসে কোটা বাতিলের আন্দোলন মঞ্চ থেকে। রকিবুল রাহাত, এখন, ঢাকা। দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে দীর্ঘদিন যন্ত্রপাতি নষ্ট থাকা এবং বিকেলে চিকিৎসক না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। মন্ত্রী বলেন, জনপ্রতিনিধিরা নিজ নিজ এলাকার হাসপাতালে চিকিৎসা নিলে স্বাস্থ্যসেবার মান অনেক বাড়ত। সকাল থেকে চট্টগ্রামে বিভিন্ন হাসপাতাল পরিদর্শন ও চিকিৎসক রোগীদের সাথে মতবিনিময় করেন তিনি। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন হোসাইন জিয়াদ। সকালে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঝটিকা পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। সেবার মান নিয়ে কথা বলেন রোগীদের সাথে। এরপর মেডিকেলের সার্বিক সমস্যা, নষ্ট হওয়া যন্ত্রপাতি ও চিকিৎসা সেবা নিয়ে বৈঠকে বসেন চিকিৎসকদের সাথে। এ সময় চিকিৎসকরা তাদের নানা সংকটের কথা তুলে ধরেন। ন্যাশনাল আই কেয়ারের যে প্রজেক্টটা, যে টেলিমেডিসিন, সেটা আমাদের এখান থেকে চালাতে গেলে আমার লোকবল লাগবে। সেই হিসাবে আমার কিন্তু সেরকম কোনো লোকবল নাই। আমাদের ওয়ার্কলোড, থিসিস, ডিজার্টেশন এগুলো করতে স্যার একটু বেশি অসুবিধা হচ্ছে। 2012 থেকে যেহেতু 11 সালে আমাদের যন্ত্রপাতিগুলো সংগৃহীত হয়েছে, 13 বছর হয়ে গেছে, এর মধ্যে আর আমরা নতুন কোনো যন্ত্রপাতি পাইনি। চট্টগ্রাম মেডিকেলে এমআরআই, এক্সরে সহ অন্যান্য মেশিন নষ্ট থাকা দুঃখজনক বলে মন্তব্য করেন সামন্তলাল।
এছাড়া সকালে চিকিৎসক থাকলেও বিকেলে সরকারি মেডিকেলগুলোতে চিকিৎসক না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় চিকিৎসা নিতে আহ্বান জানান মন্ত্রী। আমি মাননীয় সংসদ সদস্যদেরকে সবসময় একটা অনুরোধ করি যে আপনারা কি আপনাদের হাসপাতালগুলোতে যান? আপনারা যারা সংসদ সদস্য তারা কি কোনোদিন গিয়ে দেখছেন? ওনারা যদি যে এলাকার সংসদ সদস্য ওই হাসপাতালে গিয়ে ব্লাড প্রেশার চেক করান, নিজেদের চেক আপ করেন, তাহলে তো হাসপাতালের মান অনেক বাড়ে। এটা তো সত্যি। ওনারা যদি আস্থাটা প্রকাশ করতে পারেন তাহলে তো সাধারণ মানুষেরও আস্থা ফিরে আসবে, মানুষ বিদেশ যাবে না, ওনারা তো চলে যান বিদেশ। সুতরাং এইটা তো আমাকে বলতে হবে। এর আগে চীনের অর্থায়নে 285 কোটি টাকায় নির্মিতব্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শন করেন তিনি। মন্ত্রী জানান 2 মাসের মধ্যেই এর নির্মাণ কাজ শুরু হবে। এই বার্ন ইউনিটটার জন্য আমি অনেক চেষ্টা করছি। আজকে যাই হোক একটা টেকনিকে পাশ হয়ে গেছে। আমি চেষ্টা করব এই মাসের শেষের দিকে একটা ডেট ঠিক করে এটা ফাউন্ডেশন স্টোন দিয়ে এটার কাজ খুব তাড়াতাড়ি শুরু করা। গত 2 দিনের সফরে মন্ত্রী নগরীয় উপজেলার প্রত্যন্ত এলাকায় হাসপাতাল ক্লিনিকে যান। এ সময় তিনি জোবরা গ্রামে ঢুকে কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকে নিজেই ডায়াবেটিস পরীক্ষা করেন, কথা বলেন রোগীদের সাথেও। যদি বেশি থাকে আপনারা কি অ্যাডভাইস? যদি বেশি থাকে স্যার রেফার করে হাইপারটেনশন আছে আপনাদের এখানে ওষুধ আছে না? স্যার ওষুধ আমাদের মাত্র সাপ্লাই আসছে। এখন থেকে সপ্তাহে 2 দিন নিয়মিত দেশের প্রত্যন্ত এলাকায় হাসপাতাল ক্লিনিক পরিদর্শন করবেন বলে জানান মন্ত্রী। হুসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। সান্ধ্যবাজারের পর্যায়ে নিচ্ছি আরেকটি বিরতি, বেশ একটু পরে। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন সান্ধ্যবাজার। সম্প্রতি টেক্সটাইল খাতে রপ্তানির বিপরীতে নগদ সহায়তা কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে পোশাক খাত ঝুঁকিতে পড়ার শঙ্কা জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTMA। সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতির অভিযোগ, ভুল তথ্য দিয়ে রপ্তানি পরিসংখ্যান দেখালে দেশের বস্ত্র শিল্প ক্ষতিগ্রস্ত হবে। জ্বালানি সংকটের তথ্য নিয়েও লুকোচুরি চলছে বলে জানান তিনি। আরও জানাচ্ছেন হাসিবুল্লাহ। রপ্তানি আয়ের প্রায় 86% আসে টেক্সটাইল ও তৈরি পোশাক খাত থেকে। গার্মেন্টস শিল্পের মধ্যে নিটের 90% এবং ওভেনের 40% সুতা সরবরাহ করে দেশের টেক্সটাইল শিল্প। এছাড়া এ শিল্পে নিয়োজিত 15 লাখ মানুষের শ্রমে ঘামে পূরণ হচ্ছে শতভাগ দেশীয় কাপড়ের চাহিদা। দেশের অর্থনীতির অগ্রযাত্রায় 2026 সালে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের তালিকায় উত্তরণ করবে বাংলাদেশ। তবে এই উত্তরণের সুবিধার পাশাপাশি চলমান অনেক দেশের সাথে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধাও সংকুচিত হবে, যে কারণে বাড়তি শুল্কের প্রভাবে রপ্তানি কমবে বছরে কয়েকশো কোটি ডলার। এলডিসি গ্র্যাজুয়েশনের প্রায় 2.5 বছর বাকি থাকতেই সম্প্রতি টেক্সটাইল সহ 43 খাতে নগদ সহায়তা কমল। এতে স্থানীয় সুতায় 6 মাসের ব্যবধানে নগদ প্রণোদনা 6% থেকে কমে দাঁড়িয়েছে 1.5%। কোনো বিকল্প ব্যবস্থা না রেখে নগদ প্রণোদনা কমায় বস্ত্র খাতে সক্ষমতা কমবে বলে জানিয়েছে টেক্সটাইল ব্যবসায়ীদের সংগঠন BTMA। শনিবার পান্থপথে বস্ত্র খাতের পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে BTMA সভাপতি বলেন, এর প্রভাবে ক্রমান্বয়ে ঝুঁকিতে পড়বে খাত। ব্যাকওয়ার্ড শিল্পকে ধ্বংস করে কোনোভাবে আমরা GSP প্লাসে আমরা বুঝতে পারবো না। কোনো কারণে প্রাইমারি টেক্সটাইল বন্ধ হলে পরবর্তী তৈরি পোশাক শিল্প ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। আমরা মনে করি ব্যাকওয়ার্ড শিল্প বন্ধ হওয়ার সাথে সাথে ফরওয়ার্ডও আস্তে আস্তে বন্ধ হবে। 2 বছর আগে আর পরে তার ব্যবধান এটুকুই হবে। ইতিমধ্যে টেক্সটাইল সেক্টরের বেশ কিছু মিল বন্ধ হয়ে গেছে। সংগঠনটির সভাপতির দাবি, প্রণোদনা কমাতে এতদিন ভুল তথ্য দিয়ে রপ্তানিতে প্রবৃদ্ধি বেশি দেখানো হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বস্ত্র খাত। আমরা বললাম সেই ডাটার সাথে মিল নেই। সেখানে গভর্নর মহোদয় এবং অন্যান্য লোক আমাদেরকে ধমক দিয়ে বলে, আমরা বলি আপনাদের এক্সপোর্ট বৃদ্ধি পেয়েছে আর আপনারা বলেন কম। সেখানে বিজেপির প্রেসিডেন্ট সহ অন্যান্য সব আমরা নিশ্চুপ হয়ে গেছি। তা আমরা ভুল বলছি, তারা ভুল বলছে, তারা বলে আমাদের ডাটা বলে এই কথা আপনাদের। সেটা দেখাই সরকার বলতেছে আমাদের গ্রোথ বাড়ছে। এই গ্রোথের কথা বলে আমাদের ফ্যাসিলিটিগুলি আসলে কাট করা হয়েছে। আমি বলবো এটা এক ধরনের ষড়যন্ত্র। আমাদেরকে মিথ্যা তথ্য গ্রোথ দিয়ে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে, আমরা উপকৃত হইনি। সংবাদ সম্মেলনে BTM-এর পক্ষ থেকে এ খাতের চ্যালেঞ্জগুলো তুলে ধরা হয়, যেখানে উঠে আসে জ্বালানি সংকট, এলসি জটিলতা, ব্যাংক ঋণের সুদ ও মজুরি বৃদ্ধি সহ নানা প্রতিবন্ধকতা। এখন আমার উৎপাদন হলো 50 টন, আমার উৎপাদন যদি 25 টন হয়
গ্যাসের কারণে, তাহলে আমার কষ্ট কোথায় গিয়ে দাঁড়াবে? $2.50। এরপরে আসেন আমাদের রেট অফ ইন্টারেস্ট যেটা ছিল 9, সেটা 15.5 কোনো ব্যাংক নিচ্ছে, সেখানে বেড়েছে আমাদের প্রায় 48%। হাসিব বিল্লাহ, এখন ঢাকা। 20 টাকা থেকে শুরু করে 14 লাখ টাকার গাছের দেখা মিলছে জাতীয় বৃক্ষ মেলায়। দিনে গড়ে 1 লাখ করে গাছের চারা বিক্রি হচ্ছে মেলা থেকে। আরও মিলছে উন্নত জাতের বীজ ও নানা উদ্ভাবনী কৃষিপণ্য। বিস্তারিত শাহাদাত অভ্রের প্রতিবেদনে। গাছে গাছে সুমিষ্ট ফল, নানা জাতের, নানা বর্ণের, নানা দামের। জাতীয় বৃক্ষ মেলায় পাওয়া যাচ্ছে এরকম একটি তুলসী গাছ 20 টাকায়, আর ঠিক আমার পাশে অ্যাভোকাডো গাছ, সেটি পাওয়া যাচ্ছে 2 লাখ টাকায়। চেরি কিংবা রঙ্গন, ফুলে ফুলে মৌমাছিদের আনাগোনায় মৌমৌ করছে বৃক্ষমেলা। আর পছন্দেরসই গাছ খুঁজে ফিরছেন বৃক্ষপ্রেমীরা। ঢাকা শহরে টেম্পারেচার কিন্তু এখন অনেক বেশি, তো এখানে আমাদের কিন্তু সবুজ গাছপালা লাগানো খুবই দরকার। আমাদের বসবাসের জন্য, পরিবেশটা ভালো করার জন্য কিন্তু খুবই দরকার। অনেকেই এসেছেন পরিবার নিয়ে, সন্তানকে পরিচয় করিয়ে দিচ্ছেন গাছের সাথে। আসলে আমার ছেলে এবং মেয়েকে নিয়ে এসেছি। আমার বাসায় বারান্দায় ছোট একটা বাগান আছে, ইনডোরও প্ল্যান্ট আছে। ফলজ গাছের মধ্যে দেখা মিলছে আম, জাম, কাঁঠাল, লিচু, লটকন, ডুমুর, খেজুর সহ বিভিন্ন প্রজাতির দেশীয় ফল। আছে বিভিন্ন জাতের বিদেশি ফল গাছও। গাছের সাথে দেখা মিলছে ফলেরও। তো গাছ দেখে খুবই ভালো লাগছে এখানে এসে। আমি কিছু গাছ কিনেছি, জবা কিনেছি, পেয়ারা, লেবু, কামিনী। মেলায় স্বল্প মূল্যে পাওয়া যাচ্ছে বনজ গাছ। রয়েছে বিভিন্ন জাতের ফুল ও সৌন্দর্যবোধক গাছও। আছে ক্যাকটাস, পাতাবাহার সহ বিভিন্ন ধরনের ইনডোর প্লান্ট। তবে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে বনসাইকে ঘিরে। এক একটির দাম 20,000 থেকে শুরু, ঠেকছে 14 লাখ টাকায়। প্রতি বছরের তুলনায় এবছর গাছের বিক্রি সংখ্যা বেড়েছে। তার চেয়ে বেশি সবচেয়ে ব্যাপার হচ্ছে আমাদের এখানে এবছর প্রচুর দর্শনার্থী আসতেছে গাছ দেখার জন্য, গাছ চেনার জন্য, চেনার জন্য। শুধু গাছ নয়, মেলায় উন্নত জাতের বীজ সহ দেখা মিলছে নানা উদ্ভাবনী কৃষিপণ্যের। এটাতে আপনি সব ধরনের সবজি করতে পারবেন, সব ধরনের সবজি। একটা 10 জন 12 জনের একটা ফ্যামিলির জন্য আপনাকে বাজারে যায় সবজি কিনতে হবে না, এবং কেমিক্যাল ছাড়া শুধু পানি দিয়ে নিচে মাছ হবে, উপরে সবজি হবে। বৃক্ষ মেলায় দিনে প্রায় 1 লাখ করে চারা বিক্রি হচ্ছে, আর 1 মাসে বিক্রি হয়েছে অন্তত 13 কোটি টাকার 26 লাখ চারা। 45 ডিগ্রি তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করতে হলে পৃথিবীতে গাছ ছাড়া আর অন্য কোনো কিছুই নাই। গাছ একমাত্রই পারে তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে। সুতরাং আমাদেরকে দেখা যাচ্ছে যে এই ধারণাটাকে মানুষের মধ্যে আরও ছড়িয়ে দেওয়ার জন্য আমরা বৃক্ষমেলার আয়োজন করছি। শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সংলগ্ন মাঠে এই মেলা চলবে 13 জুলাই পর্যন্ত। সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকছে এই মেলা প্রাঙ্গণ। শাহাদাত অভ্র, এখন ঢাকা। শান্তবাজারে নিচ্ছে আরেকটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন শান্তবাজার। দেশের বাইরের প্রসঙ্গ, প্রতিদ্বন্দ্বী সাইদ জালিলিকে 28.5 লাখ ভোটের বিশাল ব্যবধানে হারিয়ে ইরানের নবম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মাসুদ পেজেশকিয়ান। ইসলামী বিপ্লবের পর চতুর্থবারের মতো সংস্কারপন্থী প্রেসিডেন্ট পেল দেশটি। 5 বারের এই আইন প্রণেতার প্রতিশ্রুতি ছিল পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের। যদিও দ্বৈত শাসন ব্যবস্থার ইরানে পেজেশকিয়ান কতটুকু সংস্কার আনতে পারবেন তা নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন নাফিয়া আরমান মনন। ডার্ক হর্স থেকে নায়ক, বলছি মাসুদ পেজেশকিয়ানের কথা। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে 4 প্রার্থীর মধ্যে সবচেয়ে লো প্রোফাইলের ছিলেন 5 বারের এই আইন প্রণেতা। কারণ রক্ষণশীল ইরানে তিনি ছিলেন একমাত্র সংস্কারপন্থী। তবে 2 পর্বের ভোট গ্রহণে সবাইকে তাক লাগিয়ে দেশের নবম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মাসুদ পেজেশকিয়ান।
শুক্রবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে 53.3% ভোট পেয়ে জয় পেলেন 69 বছর বয়সী এই নেতা। এতে করে ইসলামী বিপ্লবের পর চতুর্থবারের মতো সংস্কারপন্থী কোনো প্রেসিডেন্ট বসতে যাচ্ছেন ইরানের মসনদে। প্রতিদ্বন্দ্বী রক্ষণশীল সাইদ জালিলির সঙ্গে পেজেশকিয়ানের ভোটের ব্যবধান ছিল 28.5 লাখ। নির্বাচনের সময় মাসুদের প্রতিশ্রুতি ছিল অর্থনৈতিক সংকট কাটাতে পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের। আগ্রহ দেখিয়েছিলেন পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে বসার। বিশ্লেষকদের ধারণা, রক্ষণশীল সমাজে পরিবর্তনের হাওয়ায় জয় পেয়েছেন সংস্কারপন্থী এই প্রার্থী। 1954 সালে উত্তর পশ্চিমাঞ্চলীয় মাহাবাদ অঞ্চলের সংখ্যালঘু আজেরি সম্প্রদায়ের পরিবারে জন্ম নেন পেজেশকিয়ান। তরুণ বয়সে অংশ নেন ইরাকের বিরুদ্ধে যুদ্ধে। পেশাগত জীবনে মাসুদ একজন হার্ট সার্জন। দায়িত্ব সামলেছেন তাবরিজ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সের প্রধান হিসেবে। 1997 সালে উপস্বাস্থ্যমন্ত্রী হিসেবে রাজনীতিতে তার আগমন। পরবর্তীতে দায়িত্ব নেন স্বাস্থ্যমন্ত্রীর। 5 বারের নির্বাচিত এই আইন প্রণেতা নীতি পুলিশের কট্টর সমালোচক। মাহাসা আমিনের মৃত্যুর বিষয়ে জবাবদিহিতা চেয়েও আলোচিত হন তিনি। ইরানের দ্বৈত শাসন ব্যবস্থায় ক্ষমতা কেন্দ্রীভূত রয়েছে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হাতে। তাই পররাষ্ট্রনীতি ও অভ্যন্তরীণ শাসন ব্যবস্থায় পেজেশকিয়ান কতটুকু সংস্কার আনতে পারবেন তা নিয়ে সন্দিহান রাজনীতি বিশ্লেষকরা। শুক্রবার অনুষ্ঠিত দ্বিতীয় দফা নির্বাচনে ভোটার উপস্থিতির হার ছিল 49%। ভোটার সংখ্যা বাড়াতে নির্ধারিত সময় শেষ হবার পরেও মধ্যরাত পর্যন্ত চলে ভোট গ্রহণ। গেল 19 মে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তার উত্তরসূরি খুঁজতে 28 জুন চলে প্রথম দফার নির্বাচন। তবে কেউই 50% ভোট না পাওয়ায় প্রধান 2 প্রার্থীকে নিয়ে নির্বাচন গড়ায় দ্বিতীয় ধাপে। নাফি আরমান মনন, এখন বিশ্ব। এর সাথে শেষ করছি শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। পাশাপাশি ইউটিউবে দেখতে ভিজিট করতে হবে youtube.com/c/ekhon tv-তে।